কেদারনাথ যেতে গিয়ে এত বড় দুর্ঘটনার শিকার হব ভাবতেই পারিনি। আমাদের সাথে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, তো আমরা চাই আপনাদের সাথে যাতে এরকমটা না হয়। যার জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখবেন, তাহলে আর কারোর কেদারনাথ যেতে কোনো অসুবিধা হবে না। বিশেষ করে নতুনদের জন্য বলছি, যারা প্রথমবার কেদারনাথ যাবেন তাদের জন্য। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ ভিডিও। আমরা আজ এখন হরিদ্বারের বাস স্ট্যান্ডেই। তো আমরা এখন খাওয়া দাওয়া করে হরিদ্বার থেকে কেদারনাথ রওনা দেব। তো আমাদের গাড়ি এখন ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে। তো হ্যাপি জার্নি টু আস। তো আগে আগে দেখো होता है क्या। তো হরিদ্বার থেকে বাস ছেড়ে দিয়েছে, আর আজকের ওয়েদারটা দেখো, খুব ভালো ওয়েদার ছিল, কোনো প্রবলেমই ছিল না। কিন্তু পুরো ভিডিও দেখো, আস্তে আস্তে পুরো ভিডিওর মধ্যে তোমরা সবটা দেখতে পারবে। আর আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে কিভাবে কেদারনাথ যেতে হবে। তো আমি ত্রিপুরা থেকে যেহেতু বিলং করি, তো আমাদের ত্রিপুরা থেকে প্রথমে দিল্লি যেতে হয়েছে, তারপর দিল্লি থেকে আমরা হরিদ্বার গিয়েছি। তারপর হরিদ্বার থেকে আমরা কিভাবে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর নর্মালি দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার তো কোনো ব্যাপার না, সেটা সবাই জানে। আর আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, এই ভিডিওটা আমি অনেক দিন পরে আপলোড করছি। আমি 2025-এর আগস্ট মাসে কেদারনাথে গিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে 2026-এর এপ্রিল মাস। তো আমি যখন ত্রিপুরা থেকে হরিদ্বার গিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো আমি পরপর আপলোড করে দিয়েছি। দিল্লি প্লাস তারপর হরিদ্বার আপলোড করে দিয়েছি, কিন্তু এরপর আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো সেটাই আমি আজকে আপলোড করতে চলেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। অ্যাকচুয়ালি আমার মনেই থাকে না ভিডিও এডিট করতে। তো আমাকে যেই রাস্তাঘাটে দেখে সেই জিজ্ঞেস করে যে তোমরা কিভাবে কেদারনাথ গিয়েছিলে একটু বলো না। তো আমি ভাবলাম যেহেতু আমার কাছে ভিডিওগুলো আছে, তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওর মাধ্যমে শেয়ার করলে তোমরা ভালো বুঝতে পারবে। তো এই যে দেখো রাস্তাঘাটের কি সিচুয়েশন, যেটা তোমাদেরকে বলেছিলাম প্রথমেই, যে ওয়েদার ভালো দেখে আমরা বেরিয়েছিলাম, কিন্তু রাস্তা এত খারাপ। এই যে দেখো কিভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যখন কেদারনাথ যাবে বা বদ্রীনাথ যাবে, আমরা তো যেহেতু বদ্রীনাথ কেদারনাথ দুটো জায়গাতেই গিয়েছিলাম, তো দুটারই অভিজ্ঞতা আমাদের আছে। তো তোমরা যখনই যাবে তোমরা একটু বুঝে শুনে যেও। এই যে দেখো নদীর অবস্থা, আলটিমেটলি তোমরা দেখে বুঝতে পারছো, রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো। তো আমরা এখন কেদারনাথ যাচ্ছি, আর কেদারনাথ যাওয়ার পথে সামনে একটি বড় জাম লেগে গেল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সামনে অনেক লম্বা জাম, আর পেছনেও জাম অনেকটা লেগে গেছে। এটা আমাদের বাস। তো ভাগ্য ভালো যে জামটা ছুটে গেছে, আর এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি আবার। এই দেখো সব প্যাসেঞ্জার গাড়িতে উঠে যাচ্ছে। ভাগ্যটা ভালোই, ওয়েদারটাও মোটামুটি ভালো আছে। ওয়েদার ভালো আছে বলে আমরা ওই রওনা দিলাম, একটু সাহস করলাম আর কি। তো জ্যাম তো ছুটে গেছে, এই যে দেখতে পারছো সব গাড়ি ছেড়ে দিয়েছে। তো কী জন্য জ্যাম লেগেছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো, দাঁড়াও, ওয়েট করো, জাস্ট একটু সামনে গেলেই দেখতে পারবে। আর এই যে দেখো এই কারণে জ্যাম লেগেছে। তো তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে অনেক দুর্ঘটনার শিকার হয়েছি আমরা। তো এই যে দেখো কি অবস্থা, কিভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। জাস্ট এখন রোডটা ক্লিয়ার করলো আর আমাদের গাড়িও ছাড়লো। তো সত্যি বলতে এইসব রোডে চলা অনেকটা কষ্ট, অনেকটা কষ্ট। তো মানে মনে হয় এরকম যে ভগবান এইবারটা বাঁচিয়ে দাও, এবার এসেছি আর আসবো না। মানে এরকমই একটা মনোভাব তৈরি হয় তখন, যেটা আমাদের হয়েছিল। যেমন বদ্রীনাথ হয়েছিল, তেমন কেদারনাথ যেতেও সেম অভিজ্ঞতাই। তো এই যে দেখো জাস্ট ওনারা রাস্তা ক্লিয়ার করে এখানে দাঁড়িয়েছে আর আমাদের গাড়িটাও ছাড়লো। তো আমরা যখন গিয়েছিলাম সেটা মোটামুটি বৃষ্টিরই সিজন ছিল, বাট এতটাও বৃষ্টি ছিল না। কিন্তু জানি না কী অবস্থা, এত বৃষ্টি। এই যে দেখো নদীর অবস্থা দেখো কীরকম হয়ে আছে, রাস্তাঘাট প্রচণ্ড খারাপ। আর যত উপরে উঠছি তত ঠান্ডার লেভেলটা বেড়ে যাচ্ছে। আর এখানে দেখো দুইটা নদী একসাথে। তো আমি এই নদীগুলোর নাম জানি না, কিন্তু দুইটা নদীর কালারটা পর্যন্ত আলাদা, দেখো জলের কালারটা। তো এটা কিন্তু দারুণ লেগেছে, আমি জানি না কতটুকু ক্যাপচার করতে পেরেছি। তো সত্যি কথা বলতে কষ্ট যেমনই হোক না কেন,
দারুণ লেগেছে, প্লাস অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল। আর এই যে দেখো যেটা খতরনাক রাস্তা, মানে পাশেই নদী বয়ে যাচ্ছে আর তার সাথেই রাস্তা, কিন্তু একটা সাইডে ঠিক আছে পাহাড় আছে, কোনো রিস্ক নেই, কিন্তু অপর সাইডে তো প্রচণ্ড রিস্ক। সেখান থেকে যদি কোনো গাড়ি পড়ে যায় তাহলে তো আর বুঝতেই পারছো কতটুক বিপদ দাঁড়াবে। তো এগুলো দেখে প্রচণ্ড ভয় লাগছিল, আর আমি তো এই সাইডে বসেছিলাম, যার দরুন আমি সবটা দেখতে পারছি। আর দেখো রাস্তাঘাট কত খারাপ। তো কেদারনাথ যেতে গেলে মিনিমাম এইরকম দিনেই যেতে হয়, কিছু করার নেই, এইরকম ওয়েদার খারাপ থাকে। তারপরও আমি বলবো যে তোমরা দেখে শুনে যেও। আমরা কিন্তু ওয়েদার ভালো দেখেই বেরিয়েছিলাম, কিন্তু আমরা যেতে যেতে ওয়েদার খারাপ, আর ওই দিকের ওয়েদার এক্ষণ ভালো এক্ষণ খারাপ, এইরকমই প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো দেখো রাস্তার অবস্থা, এইদিকে মাটি ভেঙে যাচ্ছে একদম। তো যাই হোক, বেশ ভালো লাগছিল, আর ঠান্ডা একটা বাতাস, মানে একটা আলাদা রকমেরই ফিলিংস, যেটা আমি বোঝাতে পারবো না। আমি অনেক জায়গায় ঘুরেছি মোটামুটি, এত বেশি না, কিন্তু আমার বেস্ট লেগেছে যে কেদারনাথ বদ্রীনাথের জার্নিটা, যেটার মধ্যে প্রচণ্ড ভয় কাজ করছিল, প্লাস প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে। কারণ বুঝতেই পারছো, বলতে গেলে ড্রিম প্লেস না, কেদারনাথ যাব, সেটা অনেকের মানে ছোট থেকে স্বপ্ন থাকে, যেটা আমার ছোট থেকে স্বপ্ন ছিল কেদারনাথ যাবার। তো সেখানে যাচ্ছি, তার সাথে ভয়। আর তোমরা তো রাস্তার লেভেল দেখেই বুঝতে পারছো যে কতটা উঁচুতে আছি আমরা। এই যে দেখো একদম পাহাড়ের গায়ে আছি, অনেক উঁচুতে আছি। আর ওইদিকে রাস্তাঘাট মানে কি বলবো, পাহাড়ের গায়ে গায়ে রাস্তা, যেটা কেদারনাথ যাওয়ার পরও সেম আমরা দেখেছি। আর ওই যে দেখো রাস্তাগুলো দেখা যাচ্ছে, আমি জানি না কতটুকু ক্যাপচার করতে পারছি মোবাইলের মধ্যে। তো তোমরা দেখো, আশা করি পুরো ভিডিও দেখলে বুঝতেই পারবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলছি, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে হলে কিন্তু তোমাদেরকে বাস বা ট্যাক্সি করে যেতে হবে। ট্যাক্সি হলে তোমরা শেয়ারে গাড়ি নিতে পারবে, আর যদি বাস হয় তাহলে পার পারসন 500 to 800-এর মধ্যে থাকে। তো আমাদের ছিল 650 টাকা করে। তো তোমরা যার যেমন ইচ্ছে তেমনই যেতে পারো, পার্সোনালি যেতে পারো, শেয়ারে যেতে পারো, বা বাসে যেতে পারো। তো আমরা তো বাসেই যাচ্ছি, কারণ অনেকটা লম্বা রাস্তা, প্রায় 7 থেকে 10 ঘন্টা লেগে যায়, কোনো কোনো সময় 12 ঘন্টাও লেগে যায়। কারণ তোমরা তো দেখেইছো রাস্তার কি সিচুয়েশন, একবার এখানে দাঁড়াচ্ছে একবার ওইখানে দাঁড়াচ্ছে, এইরকম কিছুক্ষণ পর পরই ল্যান্ডস্লাইড হচ্ছে, যার কারণে অনেকটা লেট হয়ে যায়। ওই যে দেখো মেঘ, পুরো পাহাড় ঢেকে যাচ্ছে মেঘে, কি দারুণ দৃশ্য, কি বলবো, মানে দুইটা পাহাড়ের মধ্যে দেখো কিভাবে মেঘ এসে জমে আছে। তো সত্যি এগুলো আমি আগে কখনো আমাদের এদিকে দেখিনি। তো এখানে যাবার পর ফার্স্ট টাইম আমি অনেক কিছু দেখেছি, যেটা নিজের চোখকে বিশ্বাস কর, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবো না, এত সুন্দর সুন্দর। তো দেখো, তোমরাও দেখো আমার সাথে, আর তোমাদের ভিডিও কিন্তু কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আমি ইচ্ছে করে লম্বা করেছি, যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবে, আর যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে যাবে, নো প্রবলেম। তো যাই হোক, আর একটা কথা বলে দিচ্ছি, মে জুন মাসে কিন্তু দামটা অনেক বেড়ে যায়, যেহেতু এটা পিক সিজন থাকে। তো তোমরা চেষ্টা করবে আগস্ট সেপ্টেম্বরের দিকে যাবার, আর তারপরে তো আবার বন্ধ হয়ে যায়। সব সময় তো আর এদিকে যাওয়া যায় না, কারণ শীতকালে বরফে ঢেকে যায় এরিয়াটা, যার জন্য গরমকালেই যেতে হয়। তো চলো, আমরা প্রায় চলে এসেছি অর্ধেক। সেই সকালবেলা গাড়ি ছাড়লো যে, আর এখন জাস্ট এসে এখানে স্টপেজ দিল। তো এখানে সবাই খাওয়া দাওয়া করবে, আর এই যে দেখো এই আর্মি দাদারাও এখানে খাওয়া দাওয়া করবে, ওদেরও বাস স্টপেজ দিল এখানে। তো মাঝপথে তো একটু ব্রেক দরকার, তাই না? তো এবার চলো আমরা খাওয়া দাওয়া করে আসি। তো আমাদের এখানে খাওয়া দাওয়া হলো, এখানে মধ্যে রাস্তার মধ্যে একটা স্টপেজ ছিল ছোট, আর আশেপাশের ধাবাগুলো অনেক ভালো, এখানে অনেক সুস্বাদু খাবার আমরা খেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা করতে ভুলে গিয়েছি। না না, মোবাইলে চার্জ ছিল না। মোবাইলে চার্জ ছিল না, মানে চার্জ ছিল মোবাইলটা। তো ওই ভিড়ের ধাম। তো এই ধাবাতে আমরা খাওয়া দাওয়া করলাম, আর এইখানে এসে আমরা ফার্স্ট উত্তরাখণ্ডের যে খাবার দাবার যেই রকম পাওয়া যায় সেটা বুঝতে পারলাম। কারণ হরিদ্বারে যখন আমরা ছিলাম সেখানে আমরা একটা বাঙালি হোটেল পেয়েছিলাম, যার কারণে সেখানে আমরা ভাত খেতে পেরেছি। তো এখানে আসার পর প্রথমে দিল রুটি, মানে এদিকে সব কিছুই তন্দুরি রুটি থাকে, তার সাথে রাজমা বা একটা সবজি টবজি এরকম যা কিছু থাকে আর কি। তো এখান থেকে আমাদের উত্তরাখণ্ডের খাবারটা স্টার্ট হলো। আর এই যে দেখো কি সুন্দর জায়গাটা,
আর সত্যি কথা বলতে উত্তরাখণ্ড না শুধু যেদিকে তাকাবে সেদিকেই শুধু ভগবানের মানে কি বলে শিব ঠাকুরের স্ট্যাচু করা আছে। উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়, আর সেটা আমি কেন জানতে পারলাম শুধু একমাত্র এই উত্তরাখণ্ডে এসেই। আগে আমি মোবাইলের মধ্যে দেখেছি যে উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি তো যে সত্যি কথা বলতে কিছুই জানতাম না। তো এখানে এসে জানলাম। আর এইদিকে দেখো বন্ধুরা কি অবস্থা রাস্তার, মানে রাস্তাগুলি দেখলে না মনের মধ্যে ভয় চলে আসে, হাত পা কাঁপা শুরু হয়, এত খতরনাক রাস্তা। তার আগে আমি আর দেখিনি। আর এই যে দেখো আবার এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, মানে অনেক টাইম লেগেছে সেটা ক্লিয়ার হতে। যাই হোক অবশেষে ক্লিয়ার হলো, তারপর আমরা রওনা দিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি টানেলের মধ্যে দিয়ে। তো এই টানেলটা ক্রস করার পর আবারও ল্যান্ডস্লাইড, এই যে দেখো, মানে সারাটা রাস্তা কিছুক্ষণ পর পরই শুধু ল্যান্ডস্লাইড হচ্ছে। আর আগে আগে অনেক ভিডিও আসবে, সেগুলো কিন্তু তোমরা দেখতেই পারবে। এই যে দেখো কি অবস্থা, সত্যি মানে প্রচণ্ড ভয় লাগে, কি বলবো। আমার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, জাস্ট তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কতটা রিস্কি। যার কারণে এইখানে যেতে হলে এই টাইমটা বুঝে প্লাস ওয়েদার রিপোর্ট দেখে তোমরা যাবে। একটার পর একটা শুধু প্রবলেমই দেখা দিচ্ছে। এদিকে দেখো হঠাৎ করে কেন জানি না গাড়িদেরকে আটকে দেওয়া হয়েছে। এই যে দেখো কিছুই বুঝতে পারছি না কী কারণে আটকে দেওয়া হচ্ছে, কি আদতে কি কোনো ল্যান্ডস্লাইড হচ্ছে নাকি কিছুই বুঝতে পারলাম না। আমরা অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কিছু বুঝতে পারিনি। তো বন্ধুরা এখন আবার রাস্তা জাম হয়ে গেছে, সামনে বোধহয় ল্যান্ডস্লাইড হচ্ছে কোথাও, রাস্তা ঠিক করা চলছে, তার জন্য আবার রুটটা ব্লক করে দিল ওরা। আর এখন এসে বিকালবেলা আবার এখানে দাঁড়িয়ে আছে সবাই মিলে। এই দেখো বাসের সব যাত্রীরা দাঁড়িয়ে আছে পিছনে। এই হচ্ছে বুবু, আর এই দেখো আমার এই হচ্ছে আমার বন্ধু, এই বন্ধুর ওয়াইফ। আমরা সবাই এখন হাঁটাহাঁটা করছি এখানে। তো ফাইনালি অনেকক্ষণ পর আবারও গাড়ি ছাড়লো। তো তোমরা হিসাব করেছো কি না জানি না, অনেকবার কিন্তু আমাদেরকে দাঁড়াতে হয়েছে। তো এত খারাপ রাস্তার অবস্থা, মানে কিছুক্ষণ গাড়ি চলে তারপর আবার রাস্তার মধ্যে ল্যান্ডস্লাইড, যার কারণে আবার অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো আবার রাস্তা ক্লিয়ার হয়, তারপর আবার গাড়ি ছাড়ে, এই রকমভাবেই চলছে। দেখে তো বুঝতে পারছো। আর এই রাস্তার মধ্যে যদি বৃষ্টি থাকে তাহলে তো ভাবো একবার কি হতে পারে, মানে কতটা খারাপ সিচুয়েশনে পড়তে হবে। যাই হোক ভগবানকে দর্শন করতে যাচ্ছি, আর আশা করি ভগবানই রক্ষা করবে। তো এই বলে ভগবানকে ডেকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মানে জাস্ট কি বলে পাহাড়গুলো দেখো, মানে এত সুন্দর, প্রকৃতির যে সত্যি কি সৌন্দর্য, মানে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যত উপরে উঠছি মনে হচ্ছে যেন মেঘগুলিও শুধু পাহাড়ের গায়ে লেগে যাচ্ছে, মানে মোবাইলের মধ্যে অতটাও ক্যাপচার করা যায় না। এই যে দেখো পাহাড়ের গায়ে যে রাস্তা বলেছিলাম, এইরকম রাস্তাঘাট এইদিকে, মানে একই এরিয়া বাট ঘুরিয়ে ফিরিয়ে যেতে হয়, কারণ চারিদিকে শুধু পাহাড়। দেখে যেন মনে হয় মেঘ হাতের কাছেই ভেসে বেড়াচ্ছে, আর নিচে বয়ে চলছে মন্দাকিনী নদী। প্রকৃতির না এক অসাধারণ সৃষ্টি। আর সাথে দেখো গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আঁকাবাঁকা পাহাড়ি পথে। প্রত্যেকটা মোড় যেন নতুন একটা ছবি, নতুন একটা অনুভূতি তৈরি করে দিচ্ছে। কখনো সূর্যের আলো পাহাড়ে পড়ে সোনালি হয়ে উঠছে, আবার কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে সব কিছু। ঠিক যেন প্রকৃতি নিজের একটা গল্প লিখছে। এই পথ শুধু রাস্তা নয়, এটা একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা, যেটা ভাষায় পুরোটা কখনো বলা সম্ভব না। এই যে দেখো পাহাড়ের গায়ে ঝর্ণা, মানে দূর থেকে দৃশ্যটা জাস্ট অনবদ্য। শহরের কোলাহল থেকে আজকে আমরা আছি অনেক দূরে, যার মধ্যে আছে শুধু পাহাড়, নদী আর নীরবতা। আজ আমরা পৌঁছে যাচ্ছি সোনপ্রয়াগের দিকে। আর যত এগোচ্ছি এই যে দেখো এখান থেকে মাত্র আছে আর 13 কিলোমিটার জায়গা। আর দেখো রাস্তার কি অবস্থা, মানে কতটুকু রিস্ক নিয়ে এখানকার ড্রাইভার দাদারা গাড়ি চালায়। মানে সত্যি হয়তো বা আমাদের এদিকের মানে ড্রাইভার দাদারা মনে হয় না পারবে, এত রিস্কি বলার বাইরে। এত ব্যাকওয়ার্ড জায়গা, কিন্তু তার মধ্যে পাহাড়ের গায়ে যেভাবে সুন্দর সুন্দর বাড়িগুলো সাজানো না, দেখলে মনে হয় মানুষ
আর প্রকৃতি যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। একটার উপর একটা ঘর দূর থেকে দেখলে মনে হয় যেন ছবির মতো সাজানো। সত্যি বলতে এর পিছনে লুকিয়ে আছে অনেক সংগ্রাম। এই পাহাড়ে বসবাসকারী লোকজনদের পৃথিবীটা পুরো অন্যরকম। এরা কত কষ্ট করে বাড়িঘরগুলো বানায়। এগুলো শুধু ইট পাথরে গড়া বাড়ি নয়, এটা ওদের সাহস প্লাস স্বপ্ন প্লাস প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার গল্প। আর এই যে দেখো এখানে ঘোড়া দেখা যাচ্ছে, এগুলোকে ঘোড়া বলে না, যদিও এগুলোকে খচ্চর নাকি কি বলা আছে, যাই হোক। তো ঘোড়ার দেখা মিলল মানে বোঝাই যাচ্ছে যে আর বেশি দূর না, আমরা প্রায় পৌঁছে গেছি সোনপ্রয়াগ। তো আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন হবে সোনপ্রয়াগ, আর এখানেই আমরা থাকবো, মানে আজকে স্টে করব। আর কালকে সকালে এখান থেকে আমরা কেদারনাথের জন্য ট্রেকিং শুরু করব। তো মোটামুটি আমরা চলেই এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, কারণ দেখে বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে আর বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমরা তো আর জানি না, যতটুকু আইডিয়া করতে পারছি যে আর বেশি সময় লাগবে না, ধরো 5-10 মিনিটের ব্যাপার। তো বলতে বলতে আমরা অনেকটা কাছে চলে এসেছি। মনের মধ্যে অনেক স্বপ্ন, কি বলবো, কেদার বাবাকে দর্শন করব। তো এটা তো অনেক বড় স্বপ্ন। আর ওই যে দেখো দেখা যাচ্ছে সোনপ্রয়াগ, যে এখানে আজকে আমরা স্টে করব। এত সুন্দর লাগছে দূর থেকে, কি বলবো, একদম নদীর ধারেই দেখো কিভাবে বাড়িঘর আছে এখানে। তো চলো এখানে আগে গিয়ে আমরা গাড়ি থেকে নামি, তারপর বাকিটা তোমাদের সাথে আবারও শেয়ার করব। এই যে সোনপ্রয়াগের সাইনবোর্ড। তো ফাইনালি আমরা সোনপ্রয়াগ এসে পৌঁছলাম। তো ফাইনালি গাড়ি থেকে আমরা নেমে গেছি সোনপ্রয়াগে। তো এখান থেকে আমরা, এটা হলো বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমরা হেঁটে যাব। ওই দিক দিয়ে আমরা এসেছি, আর আমরা এখন এই দিকে চলে যাব। এই যে এই রোড ধরে আমরা চলে যাব। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। এটা একদমই ছোট্ট একটা এলাকা, একদমই ছোট্ট। তো এটা হেঁটেই যাওয়া যায়, আমরা হেঁটেই চলে যাচ্ছি। এখানে ওই যে দেখা যাচ্ছে এটা হলো একটা স্ট্যান্ড, তো এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। তো বেশি পথ না, ধরো না 200-300 মিটারের জায়গা, কিন্তু পাহাড়ি এলাকা তো, যার জন্য একটু কষ্ট হয়। আর এই যে দেখো বাজারগুলো এত সুন্দর, মানে কি বলবো, অনেক সময় আমরা সিনেমার মধ্যে দেখে থাকি বা ছবিতে দেখে থাকি, তো যেগুলো আজকে আমরা একদম নিজের চোখে দেখতে পাচ্ছি। তো এখন আমরা আগে খাওয়া দাওয়া করব, তারপরে আমরা রুম নেব। আর এখানে প্রচুর রুম পাওয়া যায়, এখানে নাকি 400-500 টাকা করে রুম পাওয়া যায়, একদম ছোট ছোট রুম, সাথে গিজার থাকবে। আর যদি এসি লাগে তাহলে একটু রেটটা বেশি পড়বে, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, যার কারণে এসির তো প্রয়োজন নেই, শুধু গিজার থাকলেই চলবে। তো আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে রুম পাওয়া যাবে, তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করি, কারণ অনেক সকালবেলা খেয়েছি। তো এখানে আমরা ঢুকে পড়লাম খাবার খেতে, প্রচণ্ড দাম। আর তোমাদের সাথে আমি থালিটা শেয়ার করছি। এইখানে থালি পাওয়া যায়, তো থালি 150 টাকা। আর একটা থালির মধ্যে থাকবে 4টা রুটি, তার সাথে রাজমা, অল্প রাইস আর চাটনি আর একটু ডাল। এই যে দেখো এটাই হলো 150 টাকার থালি। তো প্রচণ্ড দাম, কি বলবো, হরিদ্বারেও এত দাম ছিল না, এখানে এত দাম। তো এখন যত উপরে যাব আমরা ততটাই দাম বেড়ে যাবে। আর ওই যে দেখো দেখা যাচ্ছে, ওই যে মানুষ আসছে, জানি না বোঝা যাচ্ছে কি না ক্যামেরার মধ্যে। তো এই দিক দিয়ে আমরা কালকে সকালবেলা যাব। তো রাস্তা দেখো, দেখে এখনই ভয় লাগছে, ওই যে মানুষ আসছে কয়েকজন হেঁটে হেঁটে। তো আমাদের যেহেতু আগে থেকে প্ল্যান ছিল সোনপ্রয়াগ এসে থাকবো, যার জন্য আমরা সোনপ্রয়াগেই থাকলাম। না হলে কিন্তু গৌরীকুণ্ড গিয়ে থাকা যায়। সোনপ্রয়াগ থেকে আরও 5 কিলোমিটার জায়গা, কালকে সকালে আমাদেরকে গাড়ি করে যেতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা আজকে চাইলে আমরা যেতে পারতাম, কিন্তু যাইনি। তো আপনারা চাইলে গৌরীকুণ্ড থাকতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন সোনপ্রয়াগ, এখানে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে কালকে যাবার জন্য। সোনপ্রয়াগে আমরা খাওয়া দাওয়া করে এখানে একটি রুম নিলাম। এখানে আমার বন্ধু, আমার মিসেস এবং বন্ধুর মিসেস দাঁড়িয়ে আছে। এইটুকু সোনপ্রয়াগের বাজারটা এত বেশি বড় না, কিন্তু ঠিকঠাক আছে। খাওয়া দাওয়ার দাম অনেক বেশি, কিন্তু কি আর করা যাবে। তো এখন আমরা রেস্ট করব, অনেক জার্নি গেল, আর কালকে সকালে আবার ভোরবেলা উঠতে হবে, কারণ কালকে সকালে আমরা ট্রেকিং শুরু করব। তা হর হর মহাদেব, সবাই খুব ভালো থাকবেন, আর আমরা যেন ঠিকঠাকভাবে ঠাকুর দর্শন করে আসতে পারি। তো এটারই প্রার্থনা করবেন। তো চলুন টাটা, দেখা হচ্ছে কাল।